দেখো আজকে তো ডেফিনেশন পড়াবো। এইগুলো শুধু তোমরা জেনে রাখবে বলতে এইগুলো ধরো পরীক্ষায় হয়তো পড়বে না, কিন্তু এইগুলো না বুঝলে গ্রুপ থিওরি কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে প্রথমে একটা ডেফিনেশনে চলে আসি। দেখো গ্রুপ ওয়াইজ জিনিসটা কি, স্টেপ বাই স্টেপ আমরা আসবো। গ্রুপ ওয়াইজ জিনিসটা কি বুঝে নেবো প্রথমে। বেশ, তাহলে প্রথমে চলে আসি গ্রুপ ওয়াইজ জিনিসটা কি। গ্রুপ ওয়াইজ দেখো, যে জি যদি একটা নন এমপ্টি সেট হয় এবং তার উপর যদি আমরা একটা বাইনারি কম্পোজিশন ডিফাইন করতে পারি, মানে ধরো জি যদি আমরা একটা কিনি, এইটা যদি একটা নন এমপ্টি সেট হয়, সে জিটা একটা যদি নন এমপ্টি সেট হয় এবং একটা বাইনারি কম্পোজিশন আমরা ডিফাইন করছি, ঠিক আছে, তাহলে কম্পোজিশন একটা ম্যাপ নিচ্ছি। বাইনারি কম্পোজিশন কেমন আকারে দেখতে হয়, জি ক্রস জি টু জি। তাহলে কম্পোজিশন একটা ম্যাপ নিচ্ছি জি ক্রস জি টু জি, তাহলে হুইচ ইজ ওয়েল ডিফাইন্ড, যেটা ওয়েল ডিফাইন্ড মানে বাইনারি কম্পোজিশনটা ডিফাইন হচ্ছে। তাহলে যখন কোন একটা নন এমপ্টি সেটের উপর, শুনে না ভালো করে, যখন কোন একটা নন এমপ্টি সেটের উপর আমরা বাইনারি কম্পোজিশনকে ডিফাইন করতে পারবো, তখন এই সেট আর কম্পোজিশনটাকে যদি একসাথে লিখি, তখন সেটাকেই বলবো আমরা গ্রুপ ওয়াইড। ঠিক আছে, তাহলে গ্রুপ ওয়াইড মানে কি, এই যে সেটটা নিলাম এবং যার উপর আমরা একটা কম্পোজিশন ডিফাইন করেছি, এই যে ওটা, যেটা একটা কম্পোজিশন যেটা ডিফাইন করেছি, তখন আমরা কি বলবো, এই যে সেটটা এবং কম্পোজিশন যে দুটোকে আমরা একসাথে লিখেছি, এইটাকে আমরা বলবো গ্রুপ ওয়াইড। তাহলে গ্রুপ ওয়াইড নতুন কোনো জিনিস নয়। কি জিনিস না, মনে রাখবে যে গ্রুপ ওয়াইড মানে কি, গ্রুপ ওয়াইড মানে হচ্ছে যে যখন কোন একটা সেটের উপর আমরা একটা বাইনারি কম্পোজিশনকে ডিফাইন করতে পারবো, তখন এই সেট আর কম্পোজিশনটাকে যদি একসাথে লিখি, তখন সেটাকেই বলবো গ্রুপ ওয়াইড। যেমন দেখো এক্সাম্পল স্বরূপ যদি দেখি, আগের দিন আমরা দেখেছিলাম যে ইন্টিজার সেটের উপর অ্যাডিশন বা প্লাসটা ওয়েল ডিফাইন, একটা বাইনারি কম্পোজিশন। তাহলে এই যে জেড কমা প্লাস আমরা নিচ্ছি, এই জেড কমা প্লাসটা কিন্তু একটা গ্রুপ ওয়াইড। ঠিক আছে, আবার দেখো যেমন জেড কমা মাইনাস ইন্টিজার সেটের উপর সাবট্রাকশন, তো ইন্টিজার সেটের উপর সাবট্রাকশনটা একটা বাইনারি কম্পোজিশন, কারণ দুটো ইন্টিজার আমরা যদি ডিফারেন্স নিই, সেটাও কিন্তু একটা ইন্টিজার, তাহলে এটাও কিন্তু একটা গ্রুপ ওয়াইড। তাহলে গ্রুপ ওয়াইড কি জিনিস তোমরা জেনে গেলে, যে একটা বাইনারি কম্পোজিশন এবং তার সাথে যদি সেটটা নিই, সেট আর বাইনারি কম্পোজিশনকে একসাথে আমরা বলবো গ্রুপ ওয়াইড। যেমন আরো একটা এক্সাম্পল দেখো, ম্যাট্রিক্সের যে সেটটা M2R, M2R কি বলেছিলাম, এখানে কারা থাকবে, M2R হচ্ছে কালেকশন অফ অল 2x2 ম্যাট্রিসেস উইথ রিয়েল এন্ট্রিস, মানে যার টার্ম গুলো রিয়েল নাম্বার। এবং এইটা কিন্তু দেখেছিলাম যে প্লাস, এই যে এইটা একটা বাইনারি কম্পোজিশন, তাহলে এটাও কিন্তু একটা, তাহলে এই সেটটা নিলাম এবং বাইনারি কম্পোজিশন নিলাম, এই সেট আর বাইনারি কম্পোজিশনকে একসাথে আমরা বলবো গ্রুপ ওয়াইড। স্টেপ, একটা স্টেপ শেখাচ্ছি আমি, স্টেপ গুলো মনে রাখবে। একটা ট্রি ডায়াগ্রাম, কি দেখো এটা ট্রি ডায়াগ্রামের মতো বলছি, যে আমরা আস্তে আস্তে গ্রুপে কিভাবে পৌঁছাবো সেটা বলছি। ধরো জি একটা যদি নন এমটি সেট, স্টেপ গুলো বলে দিচ্ছি। জি একটা নন এমটি সেট, এবার এই জি এর উপর আমরা যদি একটা কম্পোজিশন, যদি সেটা ডিফাইন্ড অন জি হয়, আচ্ছা আগের দিন যারা ক্লাস করেছিলে সেখানে আমি একটা জিনিস বলেছিলাম তোমাদের, মনে আছে কিনা জানি না, যে কোনো একটা সেটের উপর যদি আমরা কম্পোজিশনটাকে ডিফাইন করতে পারি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি রেখেছিলাম, যে এ আর বি যদি জিতে থাকে, দেখো কম্পোজিশন ডিফাইন্ড হলে কি হবে, এ আর বি যদি জিতে থাকে, তার জন্য এ কম্পোজ বি সেটাও কিন্তু জিতে থাকবে। এই প্রপার্টিটা একটা নাম দিয়েছিলাম, মনে করে দেখো, এটাকে বলেছিলাম
ক্লোজার প্রপার্টি। তাহলে ক্লোজার প্রপার্টি জিনিসটা কি ছিল, যে এ আর বি যদি জিতে থাকে তার জন্য এ কম্পোজ বিটাও জিতে থাকবে, এই যে প্রপার্টি সেটাকে আমরা বলেছিলাম ক্লোজার প্রপার্টি। তাহলে কম্পোজিশন ডিফাইন্ড অন জি মানেই কিন্তু আমাদের ক্লোজার প্রপার্টিটা স্যাটিসফাই করবে। ঠিক, তা যখনই কোন একটা সেটের উপর আমরা কম্পোজিশনটাকে ডিফাইন করছি তখন সেট আর কম্পোজিশন এই যে টুগেদার একসাথে নিচ্ছি, এটা কিন্তু হলো একটা গ্রুপ ওয়াইড। গ্রুপ ওয়াইড, তাহলে সেট আর কম্পোজিশনটাকে একসাথে আমরা বলছি কি, না সেট আর কম্পোজিশনটাকে একসাথে বলছি গ্রুপ ওয়াইড। ঠিক আছে, এবার দেখো, এবার যদি কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ হয়, অ্যাসোসিয়েটিভ হয়, আচ্ছা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি তোমাদেরকে শিখেছি, এ কম্পোজ ব্র্যাকেটে বি কম্পোজ সি সমান এ কম্পোজ বি ব্র্যাকেটে কম্পোজ সি। এই প্রপার্টিটাকে আমরা কি বলেছিলাম, এই প্রপার্টিটাকে আমরা বলেছিলাম অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তাহলে যখন কোন একটা গ্রুপ হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করবে তখন কিন্তু এবারে এর নাম হয়ে গেল সেমি গ্রুপ। এগুলো পড়ানো হবে, আগে আমি একটা স্ট্রাকচার আকারে বলে দিচ্ছি। তাহলে গ্রুপয়েড কি সেটা বুঝে গেলে শেখালাম। গ্রুপয়েড থেকে সেমি গ্রুপ পেতে গেলে কি করতে হয়, গ্রুপয়েড থেকে সেমি গ্রুপ পেতে গেলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কিন্তু আমাদেরকে স্যাটিসফাই করতে হবে। তাহলে সেমি গ্রুপ জিনিসটা কি বুঝে গেলে, প্রথমে গ্রুপয়েড পেলে সেখান থেকে যদি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করে তাহলে সেটাকে বলবো সেমি গ্রুপ। এবার দেখো সেমি গ্রুপে যখন আইডেন্টিটি এলিমেন্ট চলে আসবে, আমি বলে দেবো আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন বলে দেবো। তাহলে ই যদি একটা আইডেন্টিটি এলিমেন্ট, কি আইডেন্টিটি এলিমেন্ট কি সেটা বলা হবে যখনই কোন একটা সেমি গ্রুপে ঢুকে গেল তখন এইটাকে বলছি মনোয়েড। ঠিক আছে, এটাকে বলছি মনোয়েড। হলো, তাহলে যখনই কোন একটা সেমি গ্রুপে আইডেন্টিটি এলিমেন্ট ঢুকে গেল তখন সেটার একটা নতুন নাম হয়ে গেল যেটা বলছি মনোয়েড। ঠিক আছে, এবার আমি আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন বলবো, তোমরা আগে স্টেপ গুলো জেনে নাও যে কি করে আস্তে আস্তে আমরা গ্রুপে আসছি। তাহলে গ্রুপে আসতে গেলে কিন্তু আমাদের প্রথমে গ্রুপ ওয়াইড আসতে হচ্ছে, তারপর সেমি গ্রুপে আসতে হচ্ছে, তারপর মনোয়েডে আসতে হচ্ছে। এবার এই মনোয়েডে যখন প্রত্যেকটা এলিমেন্ট ইউনিট হয়ে যাবে, তাহলে ইচ এলিমেন্ট ইজ ইউনিট। ইউনিট কি জিনিস আমি অবশ্যই বলবো, তখন সেটাকে বলছি গ্রুপ, তখন এটা কি বলছি গ্রুপ। তাহলে গ্রুপ কিভাবে পাবো এইটা কিন্তু আমরা জেনে গেলাম যে কিভাবে আমরা গ্রুপ পেতে পারি। প্রথমে সেমি গ্রুপ, প্রথমে গ্রুপ ওয়াইড, গ্রুপ ওয়াইড এর পর আমরা পাচ্ছি সেমি গ্রুপ, তারপরে পাচ্ছি মনোয়েড, তারপরে পাচ্ছি গ্রুপ। তাহলে চারটে স্টেপ আমাদের আছে। ঠিক আছে, আচ্ছা আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি জিনিস তো আগের দিন জেনেছি। ঠিক আছে, আজকে আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন আর ইউনিটের ডেফিনেশন সম্পর্কে জানবো। ঠিক আছে, তাহলে দেখো এইটুকু বুঝে গেলে যে তাহলে গ্রুপ হতে গেলে চারটে জিনিস পেতে হবে। কি পেতে হবে, আগে গ্রুপ ওয়াইড পেতে হবে, তারপরে সেমি গ্রুপ পেতে হবে, তারপরে মনোয়েড পেতে হবে, তারপরে গ্রুপ। ওই জন্য দেখবে গ্রুপ হতে গেলে চারটে প্রপার্টি স্যাটিসফাই করতে হয়। প্রথম যে প্রপার্টিটা সেটার নাম তো তোমাদেরকে অলরেডি আমি বলেছি, কি নাম, ক্লোজার প্রপার্টি। তারপরটা কি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তারপরটা কি, আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে। তারপরটা কি, প্রত্যেকটা এলিমেন্ট ইউনিট হবে। ওই জন্য গ্রুপ হতে গেলে চারটে প্রপার্টি চেক করতে হয়। ঠিক আছে, তো জিনিসগুলো ভালো করে একটু জেনে নাও সবাই। এরপরে নেক্সট চলে আসি। নেক্সট দেখো যে জায়গাটায় চলে আসি সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন। চলো আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন বুঝে নাও যে আইডেন্টিটি এলিমেন্ট মানে কি। দেখো কোন একটা এলিমেন্ট কোন একটা গ্রুপে সেটাকে রাইট আইডেন্টিটি কখন, ঠিক আছে, তা দেখো ধরো ই একটা এলিমেন্ট যেটা জি থেকে তুললাম, সেখানে জিটা কিন্তু একটা গ্রুপ হয়। ঠিক আছে,
জিটা কিন্তু একটা কি গ্রুপয়েড তো আগে হতেই হবে। স্টেপ গুলো কিন্তু সবাই মনে রাখবে। তাহলে জি একটা গ্রুপয়েড, ই একটা এলিমেন্ট জি থেকে তুললাম। এবার ই টাকে কি বলবো, is said to be right identity। ইটাকে রাইট আইডেন্টিটি বলবো, ঠিক আছে? কোথায় is said to be right identity in জি কমা কম্পোজ। তাহলে ই একটা এলিমেন্ট জি গ্রুপয়েড থেকে নিয়েছি। গ্রুপয়েড মানে বাইনারি কম্পোজিশনটা ডিফাইন হয়েছে বা ক্লোজার প্রপার্টিটা স্যাটিসফাই করেছে। এবার ইটাকে রাইট আইডেন্টিটি কখন বলবো? দেখো রাইট নাম শুনে বুঝতে পারছো ডান দিকে থাকবে, রাইট আইডেন্টিটি বলবো যদি এ কম্পোজ ই, এটা কিন্তু ডান দিকে থাকবে, রাইট বলে ডান দিকে থাকবে। এইটা ইকুয়াল টু যদি এ হয়, ফর অল এ বিলংস টু জি, সবার জন্য কিন্তু হতে হবে ফর অল এ বিলংস টু জি। মানে ইটাকে রাইট আইডেন্টিটি বলবো যদি এ কম্পোজ ই ইকুয়াল টু এ হয় ফর অল এ বিলংস টু জি। যেমন দেখো এক্সাম্পল স্বরূপ যদি দেখি, ইন দ্য গ্রুপ ওয়েড ই ইকুয়ালস টু 0 হবে। ইন দ্য গ্রুপ ওয়েড জেড কমা প্লাস, না সবসময় যে জিরো হবে সেটা না, ঠিক আছে? যেমন একটা কথা বলে দিই, আবার একটা কথা বলি, অনেকে একটা জিনিস ভুল করে, জিরো মানে কিন্তু জিরো নয়। বলছি কেন জিরো মানে জিরো নয়, অনেকের এই মিসকনসেপশনটা থাকে, বুঝিয়ে দিই। জিরো মানে সেটের জিরো। এগুলো সেটের জিরো কি স্যার? যদি রিয়েল নাম্বার সিস্টেম হয় তখন জিরো মানে জিরো নাম্বার। যদি ম্যাট্রিক্সে নিই তাহলে জিরো মানে জিরো ম্যাট্রিক্স। যদি রেসিডিউ ক্লাস নিই, রেসিডিউ ক্লাস বলতে আমি আগের দিন এই যে নিয়েছিলাম জেড এন ইকুয়াল টু এই যে নিয়েছিলাম, তাহলে এখানে জিরো মানে কিন্তু এখানে জিরো এলিমেন্ট কে, জিরো এলিমেন্ট মানে কিন্তু জিরো বার। বোঝা গেল সবাই? এটা কিন্তু মাথায় রাখবে, জিরো মানে কিন্তু জিরো নয়, জিরো মানে ওই সেটটা কে জিরো, ওই সেটটা জিরো এলিমেন্ট কে। কি সবার বোঝা গেছে তো? মনে রাখবে বেশ। আরেকটা জিনিস মনে রাখবে যে অ্যাডিশনের আন্ডারে যখন প্লাসের আন্ডারে রাইট আইডেন্টিটি সবসময় কে হবে না, ওই সেটটার যে জিরো, ওই সেটটার জিরো বেশ আসবে। যেমন ইন দ্য গ্রুপ হয় জেড কমা প্লাস, যদি আমি এ প্লাস জিরো, ঠিকই বলেছে জিরো হবে, কিন্তু জিরো মানে জিরো নয়, এটা মাথায় ঢুকিয়ে নেই, জিরো মানে ওই সেটটা জিরো। তাহলে এ প্লাস জিরো ইকুয়াল কিন্তু এ হয় ফর অল এ বিলংস টু জেড। তার মানে এ কম্পোজ ই ইকুয়াল টু এ হচ্ছে ফর অল এ বিলংস টু জেড। আচ্ছা সবাইকে একটা কথা বলে রাখি, অনেকে যারা বিশেষ করে মেজর পেপার আছে, মাইনরদের তার গ্রুপ নেই, মেজর যাদের আছে তাদের কিন্তু গ্রুপ থিওরি খুব ভালো করে পড়তে হবে। অনেকে পড়বে না আমি জানি, যদি না পারো তার সাইড ইফেক্টটা পরে যেয়ে দেখতে হবে ফোর্থ সেমিস্টারে কি হবে, ঠিক আছে? ফোর্থ সেমিস্টারে কি হবে বুঝতে পারবে, সেই জন্য খুব সাবধান, এটা কিন্তু খুব ভালো করে সবাই শিখবে। বেশ, তাহলে এ প্লাস জিরো ইকুয়াল টু, তাহলে এখানে এ কম্পোজ ই ইকুয়াল টু এ হচ্ছে ফর অল এ বিলংস টু জিরো। তাহলে জিরোটা কি হচ্ছে, জিরোটা কিন্তু এক্ষেত্রে হয়ে যাচ্ছে রাইট আইডেন্টিটি। আবার দেখো ইন দ্য গ্রুপ ওয়েড জেড কমা ডট। বেশ, আরেকটা জিনিস এক্ষেত্রে আমি বলে রাখি, যেহেতু পড়াচ্ছি একটু ডিটেলসে শেখার চেষ্টা করো, যে জেড কমা ডট অর্থাৎ মাল্টিপ্লিকেশন, ডট মানে মাল্টিপ্লিকেশন। মনে রাখবে মাল্টিপ্লিকেশনের আন্ডারে আইডেন্টিটি সবসময় ওয়ান হবে। ওয়ান মানে কিন্তু ওয়ান নয়, ওয়ান মানে ওই সেটটার ওয়ান। এবং জেডেন এর ওয়ান মানে কে, ওয়ান বার। কি বোঝা যাচ্ছে তো? হ্যাঁ না না, ইন্টিজার্স এর তাহলে স্যার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আইডেন্টিটি ম্যাট্রিক্স সেটটার ওয়ান। অনেকে ওয়ান মানে ওয়ান ভাবে, ওয়ান মানে কিন্তু ওয়ান নয়, ওয়ান মানে সেটের ওয়ান। কোথাও লেখা নেই ওয়ান মানে ওয়ান। হ্যাঁ এতদিন ওই প্রি প্রাইমারি স্কুল ওই স্টেজে ওয়ান পড়েছে, সেটা আলাদা কথা। দেখো যাই হোক, তাহলে ইন জেড কমা ডট, এই জেড কমা ডটে আমরা যদি দেখি যে এ ডট ওয়ান মানে এ কম্পোজ ওয়ান, এটা ইকুয়াল টু অলওয়েজ এ হবে ফর অল এ বিলংস টু জেড। তার মানে ওয়ানটা হচ্ছে কি
ইজ দ্য রাইট আইডেন্টিটি। ওয়ানটা আমরা পেলাম রাইট আইডেন্টিটি। এবার দেখো ইন জেড কমা মাইনাস আমরা কি এ কম্পোজ 0 মানে এ কম্পোজ ই, এখানে কম্পোজটা মাইনাস, এটা ইকুয়াল টু অলওয়েজ এ হবে। তার এখানে 0টা রাইট আইডেন্টিটি। রাইট আইডেন্টিটি যেমন ইন এম টু আর কমা প্লাস এই গ্রুপ হয় এ প্লাস 0 সমান এ। তাহলে এই যে 0 মানে যেটা 0 ম্যাট্রিক্স, এটা রাইট আইডেন্টিটি। ঠিক আছে, তাহলে আশা করি বলে দিলাম যে কোনটা রাইট আইডেন্টিটি হবে, কি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। বেশ, এবার চলে আসি দেখো লেফট আইডেন্টিটি। দেখো লেফট আইডেন্টিটি মানে বুঝতে পারছো লেফটে থাকবে, তাহলে ই একটা এলিমেন্ট জি থেকে নিলাম। এবার ইটাকে বলবো ইজ সেড টু বি লেফট আইডেন্টিটি। লেফট আইডেন্টিটি বলবো ইন দ্য গ্রুপ পয়েন্ট। তাহলে ই একটা এলিমেন্ট জি থেকে তুললাম, ইটাকে বলবো লেফট আইডেন্টিটি কোথায়, ইন দ্য গ্রুপ পয়েন্ট জি কমা কম্পোজ। কখন বলবো না যদি ইটা লেফট সাইডে থাকবে, দেখো ই কম্পোজ এ, এইটাই করে যদি এ হয় ফর অল এ বিলংস টু জি এর জন্য। প্রত্যেকটা এলিমেন্টের জন্য হতে হবে কিন্তু একটা দুটোর জন্য না, এটা খেয়াল রাখবে। তাহলে ই একটা এলিমেন্ট জি থেকে নিলাম, ইটাকে বলবো লেফট আইডেন্টিটি কোথায়, ইন দ্য গ্রুপ পয়েন্ট জি কমা কম্পোজ। যদি ই কম্পোজ এ, এইটা ইকুয়ালটা আমাদের কি হয় না ই কম্পোজ এ ইকুয়াল টু যদি এ হয় ফর অল এ বিলংস টু জি এর জন্য। ঠিক আছে, একই জিনিস ইন জেড কমা প্লাস, এবং 0 প্লাস এ ইকুয়াল টু এ হবে, মানে ই কম্পোজ এ ইকুয়াল টু এ হবে ফর এ বিলংস টু জেড এর জন্য। তাহলে এই 0টা লেফট আইডেন্টিটি। তাহলে তাহলে এক্ষেত্রে আমরা 0টা কি পেলাম, এক্ষেত্রে আমরা 0টাকে পেলাম, এই 0টা হচ্ছে লেফট আইডেন্টিটি। যেমন দেখো কিন্তু দেখো সবসময় যে রাইট আইডেন্টিটি থাকলে যে লেফট আইডেন্টিটি থাকবে সেখানে নাও হতে পারে। ঠিক আছে, তাহলে রাইট আইডেন্টিটি পেলেই যে আমরা লেফট আইডেন্টিটিও পাবো সেটা কিন্তু না হতে পারে। ঠিক আছে, যেমন দেখো জেড কমা মাইনাস এই যে গ্রুপ পয়েন্টের কথা বলছি, এর রাইট আইডেন্টিটি 0 কিন্তু এর কোনো লেফট আইডেন্টিটি নেই। ঠিক আছে, তাহলে দেয়ার ইজ নো লেফট আইডেন্টিটি ইন জেড কমা মাইনাস। তাহলে জেড কমা মাইনাস এই যে গ্রুপ হয় এইটাতে কিন্তু কোনো লেফট আইডেন্টিটি নেই, তাহলে রাইট আইডেন্টিটি থাকলে কিন্তু লেফট আইডেন্টিটি নাও থাকতে পারে। ঠিক আছে, আবার দেখো ইন জেড কমা ডট, জেড কমা ডট 1 ডট এ, এটা করলে এ হবে ফর অল এ বিলংস টু জেড এর জন্য। তাহলে ই কম্পোজ এ ইকুয়াল টু এ হচ্ছে ফর অল এ বিলংস টু জেড। তাহলে ওয়ানটা লেফট আইডেন্টিটি। হ্যাঁ, এরকম করে তোমরা প্রত্যেকটা বের করতে পারো। বেশ, এবার একটা কথা বলি, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট মানে কি? আইডেন্টিটি এলিমেন্ট মানে হচ্ছে যেটা লেফট আইডেন্টিটিও হবে অ্যাজ ওয়েল অ্যাজ রাইট আইডেন্টিটি হবে। ঠিক আছে, তাহলে লেফট আইডেন্টিটি এবং রাইট আইডেন্টিটি ডেফিনেশন তোমরা শিখেছো। এবার আইডেন্টিটি এলিমেন্ট মানে কি, যেটা লেফট আইডেন্টিটি হবে অ্যাজ ওয়েল অ্যাজ রাইট আইডেন্টিটি হবে। তাহলে আইডেন্টিটি মানে বুঝে গেলে যে সেটা লেফট অ্যাজ ওয়েল অ্যাজ
রাইট হবে। তাহলে ইটা জিটা আছে, এবার ইটাকে বলবো আইডেন্টিটি এলিমেন্ট। ইটা জিটা আছে, ইটাকে বলবো আইডেন্টিটি এলিমেন্ট। যদি কি হয় এ কম্পোজ ই ইকুয়াল টু ই কম্পোজ এ, দিস ইজ ইকুয়াল টু এ হয় ফর অল এ বিলংস টু জি। তার মানে কি, যেটা লেফট আইডেন্টিটি হবে অ্যাজ ওয়েল অ্যাজ রাইট আইডেন্টিটি হবে। ঠিক আছে, যেমন কি একটা চার্ট দেওয়া আছে, দেখো আমি বুঝিয়ে দিচ্ছি কোন গ্রুপ ওয়াইডে কি আইডেন্টিটি এলিমেন্ট হবে। তবে একটা জিনিস মনে রেখো, সবসময় আমি বলবো যে অ্যাডিশনের আন্ডারে যখন নেব আইডেন্টিটি এলিমেন্ট হবে যে সেটের উপর তুমি কাজ করছো সেই সেটটা জিরো এলিমেন্ট। আর মাল্টিপ্লিকেশন আন্ডারে যদি দেখো তাহলে আইডেন্টিটি এলিমেন্ট হবে যে সেটটার উপর তুমি কাজ করছো সেই সেটটার ওয়ান। তাই মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হবে ওয়ান, ওয়ানটা কার, যে সেটের উপর তুমি কাজ করছো। ঠিক আছে, এবার দেখো যেমন আমি কিছু গ্রুপ বলে দিচ্ছি, কিছু গ্রুপ ওয়াইড বলে দিচ্ছি, এখনো তো গ্রুপে যাইনি। গ্রুপে কি করে যাব সেটাও শিখিয়ে দিচ্ছি, এই যে স্টেপ গুলো, যে গ্রুপ ওয়াইড থেকে গ্রুপে কি করে যাব স্টেপ গুলো বলে দিচ্ছি। তাহলে যেমন দেখো, তাহলে জেড কমা প্লাস এর প্লাসের আন্ডারে আইডেন্টি এলিমেন্ট কি হবে, দেখো সেটে 0। এর আইডেন্টি এলিমেন্ট হবে জিরো। এম টু আর কমা প্লাসে হবে জিরো ম্যাট্রিক্স, মানে ওই সেটটা জিরো, তার মানে জিরো ম্যাট্রিক্স, এরকম লিখতে পারো ও টু। এম টু আর কমা ডট এর হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তারপরে জেড কমা ডট এর আইডেন্টিটি হবে, ডটের আন্ডার আইডেন্টিটি হবে জেড এর ওয়ান, ওয়ান মানে ওয়ান নাম্বার। জেড এন কমা প্লাস এর আইডেন্টিটি এলিমেন্ট হবে প্লাসের আন্ডারে জেড এন এর জিরো এলিমেন্ট কে জিরো বার। জেড এন কমা ডট এর আইডেন্টিটি এলিমেন্ট হবে ডটের আন্ডার আইডেন্টিটি এলিমেন্ট ওয়ান বার। আবার দেখো আর কমা প্লাস এর আইডেন্টিটি এলিমেন্ট হবে জিরো রিয়েল নাম্বার। আবার আর স্টার কমা ডট এর আইডেন্টিটি, আচ্ছা আর স্টার মানে হচ্ছে সেট অফ অল নন জিরো রিয়েল নাম্বার, এটা মনে রাখো। আর স্টার যখনই স্টার দেওয়া থাকবে, শুধু আর নয়, আর স্টার জেড স্টার এগুলো মনে রাখবে, মানে হচ্ছে যে জিরোটাকে বাদ দিয়ে নিয়েছি ডটের আন্ডারে, তাহলে আইডেন্টি এলিমেন্ট হবে ওয়ান রিয়েল নাম্বারটা। তাহলে এই গেল আমাদের আইডেন্টিটি এলিমেন্টের একটা স্ট্রাকচার বলে দিলাম। এবার একটা স্টেটমেন্ট প্রুফে চলে আসে। যদিও এই স্টেটমেন্ট প্রুফটা পরীক্ষায় পড়বে না, শুধু জেনে রাখার জন্য আমি কি পরীক্ষায় পড়বে সব বলে দেবো। আগে তোমরা এই জিনিসগুলো শিখে নাও, যেগুলো পড়বে অবশ্যই বলে দেবো যে কোন কোনগুলো পরীক্ষায় পড়ে বা পড়বে। দেখো কোন একটা গ্রুপ হয় বলছে, আচ্ছা এবার বলছে দেখো যদি আইডেন্টিটি এলিমেন্ট থাকে কোন একটা গ্রুপ হয়, সেটা দুটো তিনটে বা পাঁচটা থাকবে না। ঠিক আছে, যদি কোন একটা গ্রুপ ওয়াইডে আইডেন্টিটি এলিমেন্ট থেকে থাকে তাহলে কটা থাকবে না, সেটা একটাই থাকবে। ওটাই দেখো স্টেটমেন্টে লেখা আছে, ইন এ গ্রুপ ওয়াইড জি কমা কম্পোজ, ইফ এ গ্রুপ ওয়াইড জি কমা কম্পোজ contains an identity element, যদি একটা গ্রুপ ওয়াইড জি কমা কম্পোজ কোন আইডেন্টিটি এলিমেন্টকে কন্টেন করে, then that element is unique। হলো, বলছে দেখো যদি আইডেন্টিটি এলিমেন্ট থাকে তাহলে একটাই থাকে। আমি ধরলাম ধরো দুটো আইডেন্টিটি এলিমেন্ট আছে,
একটা ই একটা এফ, এটা ধরে নিলাম B2 আইডেন্টিটি এলিমেন্ট ইন জি। তাহলে ইউনিট দেখাতে কি ই সমান এফ দেখাতে হবে, তাহলে ই আর এফ দুটো আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে নিলাম, তাহলে B2 আইডেন্টিটি এলিমেন্ট ইন জি, আমাদের কি দেখাতে হবে ই সমান এফ। কি হবে দেখো, চলো। আচ্ছা, যখন ইটা আইডেন্টিটি এলিমেন্ট নিচ্ছি তখন কি হবে, তখন এই জিনিসটা আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন, তার মানে ইটা লেফট আইডেন্টিটি হবে, আবার ইটা রাইট আইডেন্টিটি হবে। হ্যালো, আবার এফটা যখন আইডেন্টিটি এলিমেন্ট তখন এফটা লেফট আইডেন্টিটি হবে, এফটা রাইট আইডেন্টিটি হবে। আচ্ছা, একটা নিয়ে দেখো, এই যে প্রপার্টিটা, এইটা মানে যখন ইটাকে আইডেন্টিটি ভাবছি তখন এই প্রপার্টিটা জি এর সমস্ত এলিমেন্টের জন্য স্যাটিসফাই করছে। আচ্ছা, এফটা কোথায় আছে, এফটাও তো জিতে আছে, তাহলে এফ এর জন্য এটা হবে। যেহেতু প্রত্যেকটা এ বিলংস টু জি, তাহলে এটা কোনটাকে কাজে লাগাচ্ছি, বাই দ্য প্রপার্টি অফ ই, ই এর প্রপার্টি যেমন কাজে লাগাচ্ছি। আর দেখো, এই যে প্রপার্টিটা সেটা জি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য হচ্ছে, ইটা কোথায় আছে, জিটা আছে, তাহলে ই এর জন্যও হবে, যেহেতু প্রত্যেকটা এ বিলংস টু জি এর জন্য হচ্ছে, তাহলে ওই প্রপার্টিটা ই এর জন্য স্যাটিসফাই করবে, তাহলে ই কম্পোজ এফ ইকুয়াল টু ই হবে by the property of f। হলো? তাহলে দেখো, এফ কম্পোজ ই সমান এফ আর এফ কম্পোজ ই সমান ই, তাহলে কি হয়ে গেল, তার মানে প্রমাণ হয়ে গেল কোন একটা গ্রুপ ওয়াইডে যদি আইডেন্টিটি এলিমেন্ট থাকে তাহলে সেটা অবশ্যই একটাই থাকে। এবার বলছে দেখো, একটা স্টেটমেন্ট, এর প্রুফ করবো না, স্টেটমেন্টটা কি বলছে, এর পরের স্টেটমেন্টটা কি বলছে, দেখো এর পরের স্টেটমেন্টটা বলছে ইফ এ গ্রুপ ওয়াইড জি কমা কম্পোজ, কোন একটা গ্রুপ ওয়াইড জি কমা কম্পোজ, গ্রুপ ওয়াইড মানে কি শিখিয়ে দিচ্ছি তোমাদের কাছে, তাহলে কোন একটা গ্রুপ ওয়াইড জি কমা কম্পোজ, সেখানে যদি লেফট আইডেন্টিটি থাকে এবং রাইট আইডেন্টিটিও থাকে, দুটোই যদি থেকে থাকে তাহলে বলছে তারা সমান হয়ে যাবে। আর আমরা জানি লেফট আইডেন্টিটি আর রাইট আইডেন্টিটি সমান হয়ে যায়, তাহলে সেটাই হয়ে যাবে আইডেন্টিটি এলিমেন্ট, কারণ আইডেন্টিটি এলিমেন্ট হতে গেলে সেটাকে লেফট আইডেন্টিটি হতে হবে বা রাইট আইডেন্টিটি হতে হবে। তাহলে স্টেটমেন্টটা বলছে দেখো, ইফ এ গ্রুপ ওয়াইড, প্রুফ লাগবে না, এটা শুধু মনে রেখো, অন্য জায়গায় করানোর সময় কাজে লাগবে। ইফ এ গ্রুপ ওয়াইড, কোন একটা গ্রুপ ওয়াইড জি কমা কম্পোজ যদি কি করে, কন্টেন্টস এ লেফট আইডেন্টিটি, তাহলে যদি একটা গ্রুপ ওয়াইড জি কমা কম্পোজ লেফট আইডেন্টিটি এর কন্টেন্ট করে অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইট আইডেন্টিটি, একটা গ্রুপ ওয়াইড জি কমা কম্পোজ যদি লেফট আইডেন্টিটিও কন্টেন্ট করে অ্যাজ ওয়েল অ্যাজ রাইট আইডেন্টিটিও কন্টেন্ট করে, ঠিক, তাহলে দেন দে আর ইকুয়াল। হলো? তাহলে একটা গ্রুপ ওয়াইডে যদি দুটোই থেকে থাকে, একটা থাকলে কিন্তু হবে না, যেমন জেড কমা মাইনাসে জিরোটা রাইট আইডেন্টিটি বাট ইজ নট এ লেফট আইডেন্টিটি,
তাহলে জেড কমা মাইনাসের ক্ষেত্রে বলা যাবে না, কারণ দুটোই থাকতে হবে। ঠিক আছে, জেড কমা মাইনাসে রাইট আইডেন্টিটি আছে কিন্তু কোনো লেফট আইডেন্টি নেই, তাহলে জেড কমা মাইনাসের ক্ষেত্রে কিন্তু এই স্টেটমেন্টটা কাজে লাগানো যাবে না। সেখানেই কাজে লাগানো যাবে যার দুটোই আছে, লেফট আইডেন্টিটি আছে, রাইট আইডেন্টি আছে, তাহলে সেক্ষেত্রে তারা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এবং সমান যে ভ্যালুটা পাবো সেটাই হয়ে যাবে আইডেন্টিটি এলিমেন্ট। দ্য ইকুয়াল এলিমেন্ট, দ্য ইকুয়াল এলিমেন্ট and the equal element is the identity element in the group point. বেশ, দেখো তাহলে গ্রুপ ওয়াইডে আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন তোমরা জেনে গেলে। এবার চলে এসো একটা ডেফিনেশনে, যে কোন একটা এলিমেন্টের ইনভার্স বলতে আমরা কি বুঝি। এবার স্টেপ বাই স্টেপ কিন্তু আসবে। একটা কথা তোমাদেরকে বলে রাখি, সবসময় মনে রাখবে যে প্রথমে আসবে আইডেন্টিটি, তারপরে কিন্তু ইনভার্স আসবে। সেই জন্য আগে আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন পড়তে হয়, তারপরে কিন্তু আমাদের ইনভার্সের ডেফিনেশন আসে। ঠিক আছে, তাহলে আগে তোমাদের কিন্তু আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন পড়তে হবে, তারপরে কিন্তু তোমরা ইনভার্সের ডেফিনেশন পাবে। বেশ, তাহলে কি বলছে, তাহলে জি কমা কম্পোজ একটা গ্রুপ ওয়াইড ধরে নিলাম। গ্রুপ ওয়াইড মানে বাইনারি কম্পোজিশনটা ডিফাইন্ড হয়ে গেছে। তাহলে জি কমা কম্পোজ একটা গ্রুপ ওয়াইড ধরে নিয়েছি। এবার দেখো ইটা একটা, একটা নিয়ে নিলাম আইডেন্টিটি এলিমেন্ট। কোথায় একটা নিয়ে নিলাম আইডেন্টিটি এলিমেন্ট ইন জি কমা কম্পোজ। আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন তো জানলে, তাহলে জি কমা কম্পোজ একটা গ্রুপ ওয়াইড নিলাম, ইটা একটা নিলাম আইডেন্টিটি এলিমেন্ট। কোথায়, ইন জি কমা কম্পোজ। হলো, বেশ। এবার দেখো একটা এলিমেন্ট, সেটা জি থেকে তুলো। কোন একটা এলিমেন্টকে ইনভার্টিবল বলবো, কখন বলবো, ইনভার্টিবল মানে হচ্ছে যার ইনভার্স এক্সিস্ট করবে। তাহলে একটা এলিমেন্ট জি থেকে তুললাম, এবার এই সেট টু বি ইনভার্টিবল। হলো, তাহলে একটা এলিমেন্ট জি থেকে তুললাম, এটাকে বলবো ইনভার্টিবল। কখন বলবো, যদি দেয়ার এক্সিস্ট অ্যানাদার একটা এলিমেন্ট পাই। এ ড্যাশ ইন জি, যাতে করে এ কম্পোজ এ ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ কম্পোজ এ সমান। তাহলে শোনো, তাহলে কোন একটা এলিমেন্ট ইনভার্টিবল মানে কি, কোন একটা এলিমেন্ট ইনভার্টিবল মানে যার ইনভার্স আছে। ঠিক আছে, মানেও বলে দিচ্ছি তোকে ইনভার্টিবল মানে কি। তাহলে কোন এটাকে বলবে ইনভার্টিবল যদি দেয়ার এক্সিস্ট অ্যানাদার একটা এলিমেন্ট এ ড্যাশ পাই, যাতে এ কম্পোজ এ ড্যাশ সমান এ ড্যাশ কম্পোজ এ সমান ই হয়। এখন এটা আইডেন্টিটি। হলো, এই এ ড্যাশটাকে কি বলা হয়,
is said to be the inverse, তাহলে a ড্যাশটাকে বলবো a ড্যাশ is said to be the inverse, কার ইনভার্স? অফ a। ঠিক আছে, তাহলে a ড্যাশটাকে বলছি a এর ইনভার্স, আর যার ইনভার্স আছে, এখানে কার ইনভার্স আছে? a এর ইনভার্স আছে, তাকে বলবো ইনভার্টিভ। বা মনে রাখতে পারো এখানে যার ইনভার্স আছে তাকে আরো একটা জিনিস বলা হয়, পরে শিখবো, যে ইউনিট। ইউনিট বলে একটা জিনিস আসবো পরে, ইউনিটে। স্যার বলছি এ ইনভার্স মানে 1/a হবে না মাইনাস এও হতে পারে? না না না, এ ইনভার্স মানে কখনোই 1/a নয়, এই ভুলটাই সবাই করে, এইটা মিসকনসেপশন। এ ইনভার্স ইকুয়াল টু 1/a নয়। আচ্ছা বেশ, যে কেন তোমাকে কাউন্টার করছি, ঠিক আছে, কিভাবে কাউন্টার করছি দেখো। আচ্ছা তাহলে একটা ম্যাট্রিক্স নিয়ে যখন কাজ করব, তুমি কি এটা লিখতে পারবে? আরো এরকম কোনোদিন এরকম কোনো জিনিস না দেখেছো স্যার, কোনোদিন? না না না। তাহলে বেশ, তাহলে এরকম কোনো জিনিস দেখোনি কোনোদিন। কেন দেখোনি? নিশ্চয়ই তাহলে তুমি যে কথাটা বললে সেটা সবসময় ট্রু নয় বাবা। হ্যাঁ স্যার। তাহলে এ ইনভার্স মানে এ ইনভার্স, 1/a নয়। স্পেসিফিক কিছু সেটের ক্ষেত্রে এ ইনভার্সটা 1/a হয়। ওই জন্য সবাইকে আমি একটা কথা সবসময় বলি, যে এ ইনভার্স সমান 1/a কেউ মনে রেখো না। এ ইনভার্স সমান মনে রেখো যে এর সাথে তার কম্পোজিশন করলে আইডেন্টিটি এলিমেন্ট আসবে। ক্লিয়ার? বোঝা গেল? আর তুমি যেটা হ্যাঁ বললে স্যার। সেটা স্পেসিফিক কিছু সেটের ক্ষেত্রে হয়, কিন্তু ইন জেনারেল এ ইনভার্স মানে এর সাথে কম্পোজিশন করলে আইডেন্টিটি পাবে, এটা হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে? মানে স্যার গ্রুপের রিলেশন অনুযায়ী এ ইনভার্সের মান মানে চেঞ্জ হবে? হ্যাঁ, সেট অনুযায়ী গ্রুপ ওয়াইডে যেমন থাকবে সেরকম চেঞ্জ হবে। ওই জন্য ইনভার্স মানে ইনভার্স মানে না। যেমন শুধু ম্যাট্রিক্সের ক্ষেত্রে নয়, যদি তোমাকে জেডেন এ বলি, জেডেন যে রেসিডিউ ক্লাস, যেটা আমি আগের দিন বলেছি, এখানে তুমি 1, আমি বলছি সাপোজ 2 বার তার ইনভার্স মানে 1/2 বার, এরকম কোনো জিনিস কি পাবে? পাবে না। এরকম বলে কিছু হয় না, 1/2 বার বলে কিছু হয় না। মানে 2 ছাড়া সবগুলো হবে নাকি স্যার তাহলে এখানে ইনভার্স মানে? এখানে হবে, আসবো কি আসবো দেখো, ওটাই শিখতে হবে। বেশ, যেটা বলছিলাম, তাহলে এ ড্যাশটাকে বলছি এর ইনভার্স ইন দা গ্রুপ ওয়াইড, গ্রুপ ওয়াইড জি কমা কম্পোজ। এবার ইন দিস বাই দ্য ইনভার্স অফ এ, সেটাকে একটা নোটেশন দিয়ে লেখা হবে, is denoted by, এইটা হচ্ছে মানে এখানে যে পড়ালাম এ ড্যাশটাই হচ্ছে এই জিনিসটা, কারণ এ ড্যাশটাই তো এর ইনভার্স। ঠিক আছে, সব বোঝা যাচ্ছে তো? বাকিরা ক্লিয়ার হচ্ছে তো? এইটা মুখস্থ করার চেষ্টা করো না, আমি সবাইকে বলবো, মাইনরি হোক বা হ্যাঁ স্যার। মেজরি হোক, যদি মুখস্থ করার চেষ্টা করো লিখে আসতে পারবে। আর গ্রুপ থেকে অনেক কোয়েশ্চেন পড়ে, মেজরেও পড়ে মাইনরও। ঠিক আছে, বেশ। দেখো এবার একটা কথা বলি, এই ইনভার্সটা অনেক সময় মাইনাস এ লেখা হবে। কখন লেখা হবে? ইন অ্যাডিটিভ কেস। অ্যাডিটিভ মানে কি বলতো? যোগ। তাহলে যখন যোগ নিয়ে কাজ করব তখন এ ইনভার্স মানে হচ্ছে মাইনাস এ। আসবো, সব বোঝাবো। এবার আমি তাহলে তোমাদের চলে আসি একটা এক্সাম্পলে। একটা এক্সাম্পলে চলে আসি।
কি এক্সাম্পলটা দেখো, একটা এক্সাম্পলে চলে আসছে। দেখো কি বলছি, দেখো এক্সাম্পলটা দেখো। প্রথমেই আমি রেসিডিউ ক্লাস নিয়ে কাজ করি। Z4 বলো, Z4 এর এলিমেন্ট গুলো কেউ একজন বলো কি হবে, কত দূর অব্দি 0 নেবো? to 3 0 বার থেকে 3 হবে। বেশ, দীপ বোঝা যাচ্ছে তো বাবা, না বোঝা যাচ্ছে না? রূপলেখা বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে? বেশ, অসুবিধা হলে বলবি, জিজ্ঞাসা করবি, ভয়ের কিছু নেই। সবাইকে বলছি শিখতে হবে, না শিখলে করতে পারবি না কিছু, মুখস্থ কেউ করবি না। অঙ্ক পড়ছিস, বেশ। Z4 সমান এই যে নিয়েছি 0 বার, 1 বার, 2 বার, 3 বার। এখানে একটা জিনিস দেখ, তাহলে এরকম একটা টেবিল আমি আগের দিন তৈরি করেছিলাম, যারা ক্লাস করেছিস দেখেছিস নিশ্চয়। প্লাস যে অনেক সময় নিচে 4 লেখা হয়, এই নিচে 4 লেখার অর্থ Z4 এ করছি, Z4 এ যোগ করছি। তাহলে এরকম লিখবো, টেবিল আগের দিন নিশ্চয় মনে আছে। আচ্ছা, 1 বার প্লাস 3 বার মানে 4 বার, 4 দিয়ে ভাগ করলে 0, তাহলে 0 বার। 2 বার প্লাস 0 বার মানে 2 বার। 2 বার প্লাস 1 বার মানে 3 বার। 2 বার প্লাস 2 বার মানে 4 বার, 4 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? 0, তাহলে 0 বার। 2 বার প্লাস 3 বার মানে 5, 4 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? 1, তাহলে 1 বার। 3 বার, 3 বার প্লাস 1 বার 4, 4 দিয়ে ভাগ করলে 0 ভাগশেষ থাকে। 3 বার প্লাস 2 বার মানে 5 বার, 4 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে। 3 বার প্লাস 3 বার মানে 6 বার, 4 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই যে জিরোটার সাথে বাকিগুলোর যখন কম্পোজিশন করছি দীপ, দেখো বাবা কি ফিরে পাচ্ছি, সেই এলিমেন্ট গুলোকেই ফিরে পাচ্ছি। মানে 0 বার প্লাস 0 বার 0 বার, 0 বার প্লাস 1 বার 1 বার, 0 বার প্লাস 2 বার 2 বার, 0 বার প্লাস 3 বার 3 বার। তার মানে কি হচ্ছে, তাহলে বল দীপ, 0 বারটা কি লেফট আইডেন্টি হবে? হ্যাঁ না না? হ্যাঁ স্যার হবে, লেফট হ্যান্ডটা লেফট আইডেন্টি। লেফট, তার মানে একটা কম্পোজিশন টেবিল যদি তুমি বানাও, সেই টেবিল থেকে তুমি বলে দিতে পারবে যে কোনটা লেফট আইডেন্টি হবে বা কোনটা রাইট আইডেন্টি। সেই জন্য এত কিছু শেখানো। আচ্ছা, এবার চলে আসি, সেরকম আবার দেখ, এই যে 0 বারটা, এই জিনিসটা দেখ, তাহলে 0 বার প্লাস 0 বার 0 বার, 0 বার প্লাস 1 বার 1 বার, 0 বার প্লাস 2 বার 2 বার, এই 0 বারটার সাথে এই বাকি প্রত্যেকটাকে যখন যোগ করছি সেইগুলোকে ফিরে পাচ্ছি। মানে স্যার তোমার রাইট হ্যান্ড রয়েছে। হ্যাঁ, ফর অল এবার বিলংস টু, তাহলে এখান থেকে 0 বারটা পেয়েছি রাইট আইডেন্টি। তার মানে 0 বারটা হয়ে গেল আমাদের আইডেন্টি। ঠিক আছে, তাহলে 0 বারটা লেফট আইডেন্টি, রাইট আইডেন্টি, মানে 0 বারটা আইডেন্টি। তাহলে একটা কম্পোজিশন টেবিল থেকে আইডেন্টিটি এলিমেন্ট বের করি না। এবার প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স বের করবো, কিভাবে বের করবো? আচ্ছা, তার জন্য এক কাজ করো, কম্পোজিশন যে টেবিল, যেখানে কোন কোন জায়গায় জিরো গুলো আছে দেখো।
দেখো এখানে আছে, সরি তাহলে কোথায় কোথায় জিরো গুলো আছে দেখো। কেন দেখতে বলেছি তার কারণ আছে, সেগুলো একটু গোল করছি। কেন গোল করছি দেখো, বুঝতে পারবে। আচ্ছা প্রথম টেবিলের জিরো বারটা কি পেয়েছিস, কি করে পেয়েছি? প্রথম যে জিরো বারটা, প্রথম কলামের জিরো বারটা, প্রথম কলামের জিরো বারটা কার সাথে কাকে যোগ করে পেয়েছিস বল? 0 বার আর 0 বার যোগ করে। জিরো বার জিরো বার, ঠিক আছে থাক। Yes. আচ্ছা দ্বিতীয় কলামের জিরো বারটা কার সাথে কাকে যোগ করে পেয়েছিস? 1 আর 3 এ। তারপরেরটা পেয়েছি দেখো 2 আর 2, তাই তো? তারপরটা কার সাথে কাকে যোগ করে পেয়েছি? 1 আর 3 নাকি? হ্যাঁ আচ্ছা এখান থেকে কি শিখলাম, কিছু একটা শিখলাম, চলো সেকেন্ডটা বলি এবার। দেখো এ কম্পোজ এ ড্যাশ সমান যদি ই হয়, এখানে আইডেন্টি এলিমেন্ট কে ই, এটাই তো ই, এটাই তো এখানে ই। তাহলে এ কম্পোজ এ ড্যাশ সমান যদি ই হয়, তাহলে এ ড্যাশটাকে বলা হয় ইনভার্স অফ এ। তাহলে এখানে জিরো বারটা নিজেই নিজের ইনভার্স। এখানে দেখো এ কম্পোজ এ ড্যাশ সমান ই এসছে, তাহলে বল 3 বারের ইনভার্স কে হবে বলো? 1 বার। 1 বার। 1 বারের ইনভার্স কে? 3 বার, একই ভাবে। আচ্ছা এ কম্পোজ এ ড্যাশ সমান ই, তাহলে 2 বারের ইনভার্স কে? 2 বার নিজে, 2 বার, হ্যাঁ ঠিকই বলেছি। তাহলে ইনভার্স অফ 0 বার। তাহলে ওই জন্য বললাম যে টেবিল দেখেও কিন্তু বলে দেওয়া যাবে যে কার ইনভার্স কে। তাহলে ইনভার্স অফ 0 বার ইজ 0 বার, ইনভার্স স্যার অফ স্ক্রিনে মিডিলে অ্যাড চলছে স্যার, 3 বার। হ্যাঁ কি বলো? স্ক্রিনে মিডিলে অ্যাড চলছে স্যার। স্ক্রিনের মিডিলে অ্যাড চলছে কি করে? চলো তুই চিনে থামেন স্যার, স্ক্রিনশট মারছি স্যার। দেখো কি পাঠাও তো কি করছে, সবারই হচ্ছে, এরকম তো হওয়া উচিত না। না না স্যার হচ্ছে না। অর্থাৎ তোমার বাবা দেখো ইউটিউবে কিছু চালু আছে মনে হচ্ছে, ওটা দেয় ইউটিউবে চালু, ইউটিউবে কিছু দেখেছিলে সেটা চালু আছে মনে হচ্ছে। এরকম তো হওয়ার কিছু কথা নয়, আমার এখানে তো কিছু চালু নেই। তুমি ইউটিউবে কিছু দেখেন অন আছে পাঠালাম। সেটা, হ্যাঁ তোমার ইউটিউবে ইউটিউবে মনে কিছু হচ্ছে কিছু আছে অন আছে। স্যার। না না স্যার হওয়ার এইখানে কথা এই নেই। টেকমিন্টেসে এআই এর একটা কোর্স হচ্ছে না, ওইটার স্যার অ্যাড দেখাচ্ছে। ওটা ব্যাক করে দাও, বুঝতে পেরেছি ওদেরই। ঠিক আছে, ব্যাক করে ঢুক। ব্যাক করে ঢোকা দেখো ঠিক। বেশ দেখো তাহলে যেটা বলছিলাম যে ইনভার্স অফ 3 বার ইজ 1 বার, ইনভার্স অফ 1 বার, 1 বার ইনভার্স কে 3 বার, আর ইনভার্স অফ 2 বার ইজ 2 বার। তাহলে প্রত্যেকটাই নিজেই নিজের ইনভার্স, ঠিক আছে? প্রত্যেকটাই নিজে নিজের ইনভার্স। এবার দেখো চলে আসি যে জায়গাটায়, সেটা হচ্ছে আরেকটা এক্সাম্পলে চলে আসি নেক্সট। কি এক্সাম্পল? যেখানে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স বের করবো। বেশ এস একটা সেল নিচ্ছি 1 ওমেগা ওমেগা স্কয়ার। আচ্ছা একটা শোনো, এটা এগুলো মাথায় ঢুকে রাখো যে কোন একটা সেটে যদি জিরো এলিমেন্ট না থাকে, মানে ওই সেটটার জিরো, তাহলে সেই সেটটা মনে রাখবে সবসময় মাল্টিপ্লিকেশনের আন্ডারে গ্রুপ হয় না। তাহলে এখানে কম্পোজিশন টেবিলটা কার আন্ডারে নিচ্ছি? মাল্টিপ্লিকেশন আন্ডারে।
ডট, তাহলে 1 ওমেগা ওমেগা স্কোয়ার। কারো যদি কোনো কনফিউশন হয় জিজ্ঞাসা করে, বারবার বলছি। তাহলে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এখানে লিখলাম 1 ওমেগা ওমেগা স্কোয়ার। চলো এবার করো, 1 ইন্টু 1 মানে 1, 1 ইন্টু ওমেগা ওমেগা, 1 ইন্টু ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার। আচ্ছা এইটা থেকে কি বলতে পারলাম বল দেখি, একটু আগে বোঝালাম তোদেরকে। এই যে লিখেছি এখন অব্দি যেটা, গোটা টেবিলটা কমপ্লিট হয়নি, এখান থেকে কি বলতে পারবো যে 1 ডট এক্স এইটা ইকুয়াল টু এক্স ফর অল এক্স বিলংস টু এস এর জন্য। হ্যাঁ না না, 1 ইন্টু 1 মানে 1, 1 ইন্টু ওমেগা সমান ওমেগা, 1 ইন্টু ওমেগা স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার। তাহলে 1টা কিসের কাজ করছে, কি আইডেন্টিটি, লেফট আইডেন্টিটি, তাই তো? হ্যাঁ স্যার। আবার বাকি টেবিলটা কমপ্লিট করো। বাকি টেবিলটা কমপ্লিট করলে কি পেলাম, এটা ওমেগা ওমেগা স্কোয়ার, ওমেগা কিউ মানে 1 জানো, তারপরটা ওমেগা স্কোয়ার, তারপরটা ওমেগা কিউ মানে 1, ওমেগাটা দিবে 4 মানে ওমেগা। এবার চলে আসি ফার্স্ট কলামটা। ফার্স্ট কলামটা থেকে কি বলতে পারবো রে, ভিপ 1টা রাইট আইডেন্টিটি, হ্যাঁ রাইট হ্যান্ড হবে। x dot 1 this is equal to x for all x belongs to s, 1টা রাইট আইডেন্টিটি, ঠিক আছে? 1টা রাইট আইডেন্টিটি। সঞ্চিতা বুঝতে পারছিস, বোঝা যাচ্ছে তো? বেশ, কোনো অসুবিধা হলে বলবি। বেশ দেখো, তাহলে 1টা লেফট আইডেন্টিটি হয়ে গেল, রাইট আইডেন্টিটি হয়ে গেল, তাহলে 1টা এখানে হয়ে গেল আইডেন্টিটি। এবার কোন কোন জায়গায় আইডেন্টিটি এলিমেন্ট গুলো আছে দেখে নাও। এখানে আছে, এখানে আছে। আচ্ছা প্রথম 1টা কি করে পেয়েছি, 1 এর সাথে 1 গুণ করে, তাই তো? 1 ডট 1। হ্যাঁ, পরেরটা কি করে পেয়েছিস, ওমেগা স্কোয়ারের সাথে ওমেগা গুণ করে। তারপরটা কি করে পেয়েছিস, ওমেগার সেম সাথে স্যার, ওমেগা। ওমেগার সাথে। তাহলে এখানে দেখো, এ কম্পোজ এ ড্যাশ সমান ই, এখানে ইটাকে 1, এখানে ইটাকে 1, আবার এ কম্পোজ এ ড্যাশ সমান ই, তার মানে ইনভার্স অফ 1, সরি ইনভার্স অফ 1 if 1, তাহলে ইনভার্স অফ 1 is 1। বেশ, ইনভার্স অফ ওমেগা, কেউ একজন বলি ওমেগার ইনভার্স কি হবে, ওমেগা স্কোয়ার। ইনভার্স অফ ওমেগা স্কোয়ার, এটা হবে ওমেগা। আচ্ছা এই যে দুটো এক্সাম্পল, সেখান থেকে একটা জিনিস লক্ষ্য করার আছে, কি আছে দীপ ভালো করে খেয়াল করে দেখ। আইডেন্টিটি এলিমেন্ট দেখ, এই যে 0 বারের ইনভার্স 0 বার, 1 বারের ওই 1 এর ইনভার্স 1, তার মানে প্রথম কেসের ক্ষেত্রে 0 বারটা আইডেন্টিটি এলিমেন্ট ছিল। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট কি হয় সবসময়, নিজেই নিজের ইনভার্স। মনে থাকবে, আইডেন্টিটি এলিমেন্ট সবসময় নিজেই নিজের ইনভার্স হয়। এবং এখানে 1 হ্যাঁ স্যার। বেশ, তাহলে ইনভার্সের আইডিয়াটা অনেকেরই আশা করি ক্লিয়ার। কি বোঝা গেছে তো সবার? বাকিদের কোনো কনফিউশন আছে কারোর ইনভার্স নিয়ে? তাহলে বলতে পারো। নেক্সট চলে আসি এবার সেমি গ্রুপ। কি জিনিস সেমি গ্রুপ? দেখো এইটার জন্য আর আলাদা করে কিছু মুখস্থ করার দরকার আছে বলে আমি মনে করি না। কেন? একটা ছক শিখিয়েছি প্রথমেই, এই যে শুরুতে। সেমি গ্রুপ কি করে পেয়েছিলাম, গ্রুপয়েডের সাথে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিকে অ্যাড করে আমরা পেয়েছি সেমি গ্রুপ। ঠিক আছে, তাহলে সেমি গ্রুপ কি করে পেয়েছি না, গ্রুপয়েডে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটাকে অ্যাড করে সেমি গ্রুপ পেয়েছি। ইনভার্সে আরো ডেফিনেশন বলবো দু একটা, তখন দেবে আরো ধারণাটা স্বচ্ছ হবে।
বেশ, তাহলে সেমি গ্রুপ মানে কি? যদি কোনো গ্রুপয়েডে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি থাকে বা যদি কোনো গ্রুপয়েডে যে কম্পোজিশন সেই কম্পোজিশনটা যদি অ্যাসোসিয়েটিভ হয় তাহলে গ্রুপয়েড জি কমা কম্পোজ বা এস কমা কম্পোজ যা কিছু লিখতে পারো is said to be a তাহলে গ্রুপয়েড জি কমা কম্পোজ is said to be a semi group if composition is associated তাহলে একটা গ্রুপয়েড জি কমা কম্পোজ একটা গ্রুপয়েড জি কমা কম্পোজ এইটাকে সেমি গ্রুপ বলবো যদি সেই গ্রুপয়েডে কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ হয়। এটা মনে রাখো, তাহলে সেমি গ্রুপ হয়ে যাবে। যেমন এক্সাম্পল স্বরূপ এক্সাম্পল তোমরা দেখেছো জেড কমা প্লাস, এটা সেমি গ্রুপ। কেন? কারণ জেড কমা প্লাসে আমরা এ কম্পোজ বি কম্পোজ সি যদি করি এটা সমান হয় এ কম্পোজ বি কম্পোজ সি। কার জন্য? ফর অল এ বি সি বিলংস টু। হলো? তাহলে এ প্লাস ব্র্যাকেটে বি প্লাস সি সমান এ প্লাস বি প্লাস সি ফর অল এ বি সি বিলংস টু জেড এর জন্য। তাহলে জেড কমা প্লাসটা সেমি গ্রুপ। বাট তাহলে এটা সেমি গ্রুপ হয়ে গেল। বাট জেড কমা মাইনাস ইজ নট এ সেমি গ্রুপ। জেড কমা মাইনাসটা কিন্তু সেমি গ্রুপ হবে না। কেন সেমি গ্রুপ হবে না? তার কারণ কি? দেখো, এটা সেমি গ্রুপ হবে না তার কারণ মাইনাসটা অ্যাসোসিয়েটিভ নয়। তার কারণ আমি যদি এটা করি, আমি যেটা বলেছিলাম 3 মাইনাস 4 মাইনাস 5 এ কম্পোজ বি কম্পোজ, এটা নট ইকুয়াল টু কিন্তু হয়ে যাবে এ কম্পোজ বি কম্পোজ। কি তাই না? ঠিক না ভুল কথা? ঠিক আছে, সেই জন্য বলতে পারবো এটা এটা কি বলছো বলো, কি বলছো বলো। গুণের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন ক্ষেত্রে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে তো এটা তুমি সাবট্রাকশন নিচ্ছি তাই সেমি গ্রুপ হবে না। সেম লজিকে তুমি ম্যাট্রিক্সের ক্ষেত্রেও নিতে পারো m2 r কমা এইটা সেমি গ্রুপ, কারণ ম্যাট্রিক্স অ্যাডিশনটা অ্যাসোসিয়েটিভ। এইটা সেমি গ্রুপ কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, তো অনেক আরো বানাতে পারবে। স্যার বলছি কি মাইনাস 3-এর আগে যদি মাইনাস লাগাই তাহলে স্যার? এখানে মাইনাস লাগাবে, কম্পোজ কি ডেফিনেশন কি অ্যাসোসিয়েটিভিটি সবসময় মাথা খাটাতে হবে। ডেফিনেশন কি তুমি তো বাবা যেখানে খুশি ও লাগাতে হ্যাঁ হ্যাঁ পারবে না। হ্যাঁ স্যার। হুম। তো গোল চিহ্নটা যেখানে আছে সেখানে কাজ হবে। গোল চিহ্ন তো বাবা কোথায় আছে দেখতেই পাচ্ছি, তাই না? আর এখানে কম্পোজিশনটা মানেই তো মাইনাস, তুমি আগে থেকে লাগাতে পারছো। গোল চিহ্নটার জায়গায় একবার প্লাস বসাচ্ছি, একবার মাইনাস বসাচ্ছি, একবার ডট বসাচ্ছি, কিন্তু যেখানে আছে সেখানে বসাতে হবে। ঠিক আছে, বেশ। এবার চলে আসি, দেখো নেক্সট চলে আসি এবার স্টেটমেন্ট বলে লেখা আছে, ওটা ডেফিনেশন হবে অ্যাকচুয়ালি মোনোয়েডের ডেফিনেশন। বেশ, ওটা ডেফিনেশন হবে। হ্যাঁ, ওটা ভুল করে স্টেটমেন্ট লিখে দিয়েছি, ওই জন্য সবাইকে বললাম ছকটা মনে রাখো, ছকটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো তো, সেমি গ্রুপ থেকে মনোয়েডে আসতে গেলে কি হতে হয়েছিল? দীপ কি হতে হয়েছিল বাবা? দেখো স্ট্রাকচারটা আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হচ্ছিল, তাই না? এই যে, তাহলে সেমি গ্রুপ থেকে মনোয়েড যদি পেতে হয় তাহলে কি ঢোকাতে হবে? সেমি গ্রুপে আইডেন্টিটি এলিমেন্ট।
তাহলে মনোয়েডের ডেফিনেশন কি? খুব সোজা, ওই যে মনে হয় ছকটা মনে রাখো যে সেমি গ্রুপে যখন আইডেন্টিটি এলিমেন্ট থাকবে তখন সেই সেমি গ্রুপটাকে বলবো মনোয়েড। তাহলে একটা গ্রুপয়েড কে মনোয়েড হতে গেলে কি হতে হবে? গ্রুপয়েড কে মনোয়েড হতে গেলে আগে সেমি গ্রুপ হতে হবে। সেমি গ্রুপ হওয়া মানে কম্পোজিশনটাকে অ্যাসোসিয়েটিভ হতে হবে এবং আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে। ঠিক আছে, তাহলে মনোয়েড হতে গেলে কিন্তু আগে অবশ্যই সেমি গ্রুপ হবে। তাহলে এই সেমি গ্রুপ একটা সেমি গ্রুপ containing, তাহলে সেমি গ্রুপ containing an identity element E is said to be a monoid. তাহলে মনে রাখবে যে মনোয়েড যদি হতে হয় কোন একটা সেমি গ্রুপকে, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে। তার মানে একটা গ্রুপয়েড যদি জি কমা কম্পোজ, তাহলে একটা গ্রুপয়েড যদি নিয়ে আমরা জি কমা কম্পোজ, এইটাকে কি বলবো? ইজ সেড টু বি এ মনোয়েড। তাহলে একটা গ্রুপয়েড জি কমা কম্পোজ ইজ সেড টু বি এ মনোয়েড, এটাকে মনোয়েড বলবো যদি কি হয় ইফ। তা দেখো প্রথমে সেমি গ্রুপ হতে হবে, সেমি গ্রুপ হতে গেলে কি হতে হবে? কম্পোজিশনটাকে অ্যাসোসিয়েটিভ হতে হবে। দু নম্বর কি হতে হবে? আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে। আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন কি? ই যদি আইডেন্টিটি এলিমেন্ট হয় তা দেয়ার এক্সিস্ট ই পাবো। ডেফিনেশনটা একটু কারেকশন করে নেবো, আমি যেটা লিখে দিলাম এটা ঠিক, ওখানে দেয়ার এক্সিস্ট দিয়ে ইটা লিখতে ভুলে গেছি, ই বিলংস টু জি পাবো, যাতে করে কি হবে? আইডেন্টিটি এলিমেন্ট হতে গেলে কি হতে হয়? এ কম্পোজ ই ইকুয়াল টু ই কম্পোজ এ ইকুয়াল টু এ হবে ফর অল এ বিলংস টু জি। তার মানে এ কম্পোজ ই ইকুয়াল টু ই কম্পোজ এ ইকুয়াল টু এ হতে হবে ফর অল এ বিলংস টু জি। এই গেল আমাদের মনোয়েডের ডেফিনেশন। তাহলে এক্সাম্পল কি? খুব সোজা, জেড কমা প্লাস মনোয়েড। কেন? জেড কমা প্লাসটা সেমি গ্রুপ তো হয়, এখানে আইডেন্টিটি এলিমেন্টটাকে, এখানে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0 বার, জেড কমা প্লাস। আবার জেড কমা ডট, এটাও মনোয়েড। কেন? ডটটা মানে মাল্টিপ্লিকেশনটা অ্যাসোসিয়েটিভ হয় জানো, ইন্টিজার সেটের উপর। আবার আইডেন্টিটি এলিমেন্ট আছে কে? এর আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0, এর আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 1 জানো। তাহলে এগুলো সব কিন্তু সেমি গ্রুপ। যেমন আর কমা ডট রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার সেটের উপর ডটটা অ্যাসোসিয়েটিভ এবং এর আইডেন্টিটি এলিমেন্ট আছে 1, তাহলে এগুলো প্রত্যেকটা মনোয়েড। আচ্ছা তো এবার জেডেন কমা ডট, এটা মনোয়েড হবে না হবে না? এটা মনোয়েড হবে। এর আইডেন্টিটি এলিমেন্ট কে? আমি বলেছি ওই সেটটার 1, জেডেন এর 1 কে 1 বার। তাহলে জেডেন কমা ডট এর আইডেন্টিটি এলিমেন্ট আছে, আবার মাল্টিপ্লিকেশনটা অ্যাসোসিয়েটিভ হয়, তাহলে এটাও মনোয়েড। ঠিক আছে, এম টু আর কমা প্লাস, এটাও মনোয়েড, এটাও মনোয়েড। ঠিক আছে, এর আইডেন্টিটি এলিমেন্ট কে? ও টু। অ্যাডিশনের আন্ডারে, অ্যাডিশনের আন্ডারে আইডেন্টিটি এলিমেন্ট কে? 0 ম্যাট্রিক্স, তাহলে এইটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। দেখ যত অব্দি পড়ালাম বোঝা গেল সবার? কোনো অসুবিধা আছে এতটা অব্দি? বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, তাহলে এতটা অব্দি পড়ে নাও, আর কালকে একটা সকালে ক্লাস নিতে পারিস।
আমি না নিলে হবে না, বাবা সিলেবাস আছে তো অনেকটা। বেশ যাও। সেমিস্টারে আরেকটা কথা বলি, একটা গ্রুপের লিঙ্ক স্যার দেবো, বলছি এখানে একটা কথা বলে নিজে শুনছি। গ্রুপের একটা লিঙ্ক দেবো, মাইনরের কেউ জয়েন হবে না, শুধু যাদের মেজর আছে তারা জয়েন হবে। ওটা ওই কম্পিউটার পড়াবো ওইটাতে, হ্যাঁ। মাইনরে কেউ জয়েন হবে না, মেজরের জন্য শুধু। হ্যাঁ বলো বাবা, কি বলছিলে? সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে থেকে হয় স্যার? সেকেন্ড সেমের পরীক্ষা আগস্টের মাঝামাঝি করে ধর, এখনো 2-2.5 মাস আছে, 2.5 মাস আছে। ঠিক ঠিক আছে, ঠিক আছে পড়তে শুরু করে ঠিক দাও আছে তো। স্যার, আসছি। হ্যাঁ হ্যাঁ পড়তে স্যার। শুরু করে দাও, সেটা কি বলছো? ঠিক আছে যাও।